সতীদাহ প্রথা কথা উঠে আসলেই প্রথমেই আমরা রাজা রামমোহন রায়কে স্মরণ করি। কেন স্মরণ করি? তার কারণ রাজা রামমোহন রায়ের ঐকান্তিক চেষ্টাতে এবং ব্রিটিশ সরকারের সহযোগিতাতে একটা আইন পাশ হয়েছিল 1829 সালে। সেই আইনের মাধ্যমে সতীদাহ প্রথাকে আইনতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই সতীদাহ প্রথার উদ্ভব কিভাবে হলো, সতীদাহ প্রথা আমাদের শুরু কিভাবে হলো, কোথা থেকে আমরা জানতে পারি প্রথম সতীদাহের কথা এবং শেষ সতীদাহ কখন হয়েছিল, এই পুরো বিষয়টা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। সতীদাহ কথা প্রথমটি, সতীদাহ শব্দটির মানে কি? সতী শব্দের মানে হলো পবিত্র নারী এবং দাহ কথাটির মাধ্যমে হলো দহন করা। তার মানে সতীদাহ প্রথা হলো সেই প্রথা যেখানে স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী স্বামীর চিতায় নিজেকে বিসর্জন দেন। সতীদাহ প্রথার মেন বক্তব্য এটাই। সতী মানে পবিত্র নারী আর মানে দাহ মানে দহন করা। তার মানে একটা স্বামীর মৃত্যুর পর যখন তার বিধবা স্ত্রী নিজে থেকে স্বামীর চিতাতে নিজেকে বিসর্জন দেবেন, সেই প্রথাটাকে সতীদাহ প্রথা বলা হয়। এটা সহজ কথা। এরপর আমরা সতীদাহ প্রথার ইতিহাসে আছি। সতীদাহ প্রথা প্রথম আমরা ঋগ্বেদ থেকে জানতে পারি। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে ঋগ্বেদ রচনা করা হয়েছিল, যেটা আমরা জানি। ঋগ্বেদের দশম মণ্ডলের 18 নম্বর সূক্তে একটা বিধবার একটা অনুষ্ঠানের কথা উল্লেখ আছে। সেই অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে যে আরোহণতু নারীমস্য অজস্রম, এই যে পংক্তিটা আছে 10 নম্বর মণ্ডলের 18 নম্বর সূক্তে, এই যে পংক্তিটা আছে সেই পংক্তিটার মানে নিয়ে বা ব্যাখ্যা নিয়ে পণ্ডিতরা দুই ভাবে বিভক্ত করেছেন, মানে দুটি মতে বিভক্ত হয়ে গেছেন। কেউ বলেন যে এটা সতীদাহ প্রথা প্রকৃতভাবেই ঋগ্বৈদিক সময়কালে, মানে যে সময়ে ঋগ্বেদ লেখা হয়েছে 1500 থেকে 1000 বিসি সময়কালে যে রচনা করা হয়েছে, এই সময়কালে সতীদাহ প্রথা ছিল। আর এই কথাটা সতীদাহ প্রথাকে ডাইরেক্ট ইঙ্গিত করছে। আর এক ধরনের ঐতিহাসিক আছে বা পণ্ডিত আছেন যারা মনে করেন যে এই কথাটা শুধুমাত্র প্রতীকী হিসাবে, সতীদাহকে অ্যাজ এ প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা প্রথম সতীদাহের কথা, সেটা প্রতীক হোক কি বাস্তবে সেটা সেই সময়ে প্রচলিত ছিল হোক, এই দুটো জিনিসই সম্পর্কে যাই হবে হোক, তাহলে সতীদাহ কথা প্রথম শব্দটি আমরা ঋগ্বেদ থেকে পাই। তার মানে সতীদাহ যে শুরু হয়েছিল সেটা হতে পারে প্রতীকভাবে। আমরা মেনে নিলাম যে মানে ধরে নিলাম আলোচনার সূত্রে যে প্রতীকভাবেই ব্যবহার করা হয়েছিল। তার মানে সেটাও প্রতীকভাবে ব্যবহার হয়েছিল, মানে যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর থেকে 1000 বছর, যীশু খ্রিস্টের জন্মেরও আগের 1500 থেকে 1000 বছর আগের থেকে সতীদাহ প্রথার কথাটাই বা সম্পর্কে ভারতবাসী জানতেন। ঠিক আছে। মধ্যযুগে কি ঘটনা ঘটেছিল? আলবেরুনি, আমরা জানি আলবেরুনি মাহমুদ গজনীর সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন। তিনি ভারতবর্ষকে নিজের চোখে দেখার পর তিনি একটা বই লিখেছিলেন, তহকিক-ই-হিন্দ। সেই তহকিক-ই-হিন্দ তিনি 1030 খ্রিস্টাব্দ নাগাদ আলবেরুনি যখন তহকিক-ই-হিন্দ লিখছেন, সেই সময়ে তিনি মানে লিখছেন যখন, তিনি সতীদাহের প্রত্যক্ষ বিবরণ দিয়েছেন। তার মানে 1030 খ্রিস্টাব্দ নাগাদ আলবেরুনি ভারতবর্ষে যখন ভ্রমণ করছেন, তখন তিনি সতীদাহের প্রত্যক্ষ বিবরণ লিখছেন যখন, তার মানে তিনি নিজের চোখে দেখছেন। তার মানে যদি ঋগ্বেদের সময়কালে সতীদাহ প্রতীক হিসেবেই ব্যবহার করা হতো, 1030 খ্রিস্টাব্দ নাগাদ, মানে প্রায় 2000 বছরের মধ্যে সতীদাহ প্র্যাকটিক্যালি সেটা সম্ভব হয়ে গিয়েছিল। আমরা এরপরও আরো ডিটেলসে আলোচনা করব, ইরান শিলালিপির কথাও আলোচনা করব, আগে আলোচনা করছি সেটা। তিনি লিখছেন যে এটি একটি ঐচ্ছিক প্রথা ছিল, মানে কোনো বিধবা নারী বা বিধবা স্ত্রী যদি তার স্বামীর চিতায় বিসর্জন নিজেকে দিতে চায়, তাহলে সেটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছা ছিল, ঐচ্ছিক বিষয় ছিল। আর এখানে কোনো বাধ্যবাধকতা ছিল না। এটা কে লিখছেন? আলবেরুনি লিখছেন। তিনি সতীদাহ প্রথার কথা জানতেন বা দেখেছেন সতীদাহ হওয়া, কিন্তু সেই সতীদাহ হওয়াটা মানে ব্যক্তিগতভাবে ইচ্ছের উপর ছিল। কোনো বিধবা স্ত্রী যদি মনে করতেন তবেই তিনি সতী হতে পারতেন, না হলে এখানে তাকে কেউ ফোর্স করতো না, যেটা আলবেরুনির কথা থেকে আমরা জানতে পারি। পরবর্তীকালে 1330-এর দশকে যখন ইবন বতুতা মরক্কো থেকে একজন পর্যটক তিনি এসেছিলেন, তিনি একটা বই লিখেছিলেন ভারতবর্ষের উপরে, তার নাম ছিল রেহালা। সেই রেহালা গ্রন্থে তিনি দিল্লি সালতানাতের অধীনে সতীদাহ প্রত্যক্ষ করার কথা লিখেছিলেন। এটা একটি দুর্লভ প্রত্যক্ষদর্শীর বিবরণ। তার মানে 1330-এর দশকে ইবন বতুতার মতো মরক্কো থেকে আসা পর্যটকও দিল্লি সালতানাতে যখন শাসন চলছিল, তখন সতীদাহকে প্রত্যক্ষভাবে তিনি দেখেছিলেন। 3 নম্বর, মুঘল আমলে আকবর যখন 1522 সালে একটা নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ হলো যে কোনো নারীকে তার ইচ্ছের বিরুদ্ধে সতী করা যাবে না।
আর এই নারীদেরকে ইচ্ছের বিরুদ্ধে যদি সতী মানে করা হয় তাহলে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে এবং প্রাদেশিক শাসকদের অনুমতি নিতে হবে। যদি কোনো নারী তার ইচ্ছে করেও তিনি সতী হতে চান তাহলে যে সেই নারী যে প্রদেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন সেই প্রদেশের যিনি শাসনকর্তা মানে বর্তমান যুগে সিএম মানে মুখ্যমন্ত্রী তার পারমিশনের উপর গুরুত্ব দিয়েছিলেন। তার মানে আকবর সতীদাহ প্রথাটাকে একটা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে আকবর 1582 সালে যে নির্দেশ দিয়েছিলেন তার আগে সতীদাহ প্রথা বেশ প্রচলিত হয়েছিল এবং আমরা পরে আলোচনা করছি। আর এই কথাটা জানা যায় কি আবুল ফজলের আকবরনামা এবং আইনি আকবরী এই গ্রন্থ থেকে। পরবর্তীকালে ইউরোপীয়দের বিবরণ সপ্তদশ অষ্টাদশ শতকে ফ্রান্সিসকো বার্নিয়ার বলে একজন মুঘল সময়কালে বিশেষ করে ঔরঙ্গজেবের সময়কালে দিল্লিতে তিনি বসবাস করতেন। তিনি একটা বই লিখেছিলেন ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার, 1675-তে তিনি এটা লিখেছিলেন। তিনি লাহোরে সতীদাহ প্রথার প্রত্যক্ষ মানে সাক্ষী ছিলেন। লাহোরে একটা সতীদাহের প্রত্যক্ষ বর্ণনা তিনি দিয়েছিলেন এবং এখানে তিনি জানাচ্ছেন যে বহু ক্ষেত্রে নারীকে জোরপূর্বক বাধ্য করা হতো। তার মানে 17 শতকে মানে সপ্তদশ শতক পর্যন্ত আস্তে আস্তে আমরা দেখলাম প্রথম একটা বিবরণের কথা উল্লেখ করলাম যেটা ফ্রান্সিসকো বার্নিয়ার ছিলেন। তিনি তার ট্রাভেল গ্রন্থে লিখছেন যেটা 1675-তে পাবলিশ হয়েছিল। সেখানে তিনি বলছেন যে বহু ক্ষেত্রে নারীকে জোরপূর্বক বাধ্য করা হতো সতীদাহের জন্য। তার মানে সতীদাহ প্রথাটা আর নারীর ইচ্ছের উপর থাকলো না। আকবরের হস্তক্ষেপের পর 1675 মানে ঔরঙ্গজেবের সময়কালে এটাকে বাধ্য করা হতো, মানে জোর করে সতী করা হতো। এর কি কেন করা হতো তার কারণে আমরা আসছি। আরেকজন ছিলেন ট্রাভেরনিয়ার, বাপিস্তে ট্রাভেরনিয়ার, তার শিখ ভয়গাছের লিখছেন, এটাও ওই সময়কালে 1676 সালের গ্রন্থতে। তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে এই প্রথার ভিন্ন রূপের কথা বলেছেন। তার মানে বার্নিয়ের লাহোরের যে সতীদাহ কথা প্রত্যক্ষ করেছেন বা সতীদাহের প্রত্যক্ষ করেছেন, তিনি ট্রাভারনিয়ার উল্লেখ করছেন যে ভারতের বিভিন্ন অঞ্চলে এই প্রথার রূপ ছিল বিভিন্ন রকম। তার মানে সতীদাহ প্রথার যে আমি শুরুতে সতীদাহের সংক্ষেপে একদম সহজ ব্যাখ্যা করলাম, সেই সহজ ব্যাখ্যার মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাবে এটাকে অ্যাপ্লাই করা হতো। সেটা কে লিখছেন? সেটা ট্রাভারনিয়ার লিখছেন। ঠিক আছে। পরবর্তীকালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যখন শুরু হলো তখন আমরা একটা পরিসংখ্যান দেখতে পাই। 1800 ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে 1815 সাল থেকে সতীদাহের পরিসংখ্যান সংগ্রহ করা শুরু হয়েছিল। 1815 সাল খুব গুরুত্বপূর্ণ সময়কাল, যেটা আমরা জানি যে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এই সালে। তিনি 18 মানে সতীদাহের পরিসংখ্যান মানে কোন কোন বছরে কতগুলো সতীকে দাহ করা হয়েছিল তার একটা পরিসংখ্যান ব্রিটিশরা কালেক্ট করেছিল। আমরা দেখতে পাই কি বাংলায় সতীদাহের সংখ্যা 1815-তে ছিল 378, মানে 378 জন নারীকে সতীদাহ করা হয়েছিল 1815 সালে, শুধুমাত্র বাংলাতে, গোটা ভারতে নয়। 1818-তে এটা সংখ্যা দাঁড়িয়েছিল 839। 1823-এ এই সংখ্যাটা একটু কমেছিল 575, আর 1827-এও এটা 575ই ছিল। এটা সোর্স কি? বেঙ্গল প্রেসিডেন্সি ডিস্ট্রিক্ট রিপোর্টস অন সতী, এটা বেঙ্গল রেভিনিউ কনসালটেন্সি থেকে অফিস থেকে, এটা ইন্ডিয়ান অফিস রেকর্ডস থেকে, ব্রিটিশ লাইব্রেরিতে যেটা আছে সেখান থেকে এই সোর্সটাকে নেওয়া হয়েছে। তার মানে এই সোর্সটা অথেন্টিক। মানে 1815-তে 378 জন কে সতী করা হয়েছিল। 1818-তে যেটা যে বছর আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠা হচ্ছে সেই বছর 839 জনকে বাংলাতে শুধুমাত্র সতী করা হয়েছিল। তার মানে প্রত্যেক বছর এর সংখ্যাটা কি হারে বাড়ছিল, মানুষের মনের মধ্যে মানে কুসংস্কার কিভাবে বাড়ছিল সেটা আমরা এই সংখ্যা বা পরিসংখ্যান দেখলে বুঝতে পারি। রাজা রামমোহন রায়ের আন্দোলনের অবদান কি? রাজা রামমোহন, আমরা দেখলাম যে 1815 সাল থেকে এটাকে নথিবদ্ধ মানে সংগ্রহ করা শুরু হচ্ছে, নথিবদ্ধ করা হচ্ছে। 1815 খ্রিস্টাব্দেই রাজা রামমোহন রায় আত্মীয় সভা তৈরি করেছিলেন। তার মানে রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ হলো যে রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে যে যুক্তি দিয়েছিলেন সেটি 3টি স্তরে বিভক্ত ছিল। প্রথম স্তর ছিল শাস্ত্রীয় যুক্তি, 2 নম্বর স্তর ছিল মানবিক যুক্তি, আর 3 নম্বর স্তরে তিনি সংবাদ মাধ্যমে প্রচার করতেন। শাস্ত্রীয় যুক্তি কি দিয়েছিলেন? তিনি মনুসংহিতাকে কোট করেছিলেন, মনুসংহিতা নয় মনুস্মৃতিকে কোট করেছিলেন। তিনি বলছেন যে হিন্দু শাস্ত্রে বিশেষ করে মনুস্মৃতিতে সতীদাহকে বাধ্যতামূলকভাবে বলা হয়নি, বরং বিধবার ব্রহ্মচর্য জীবনযাপনকেই শ্রেষ্ঠ বলা হয়েছে।
তার মানে এখানে তিনি বৈধব্য জীবন পালন করার জন্য বলছেন। তিনি সতীদাহ মানে কোনো একটা নারীর বা কোনো একটা মহিলার যখন স্বামী মারা যাচ্ছে তখন তাকে সতীদাহের কথার পরিবর্তে তাকে বিধবা হিসাবেই ব্রহ্মচর্য জীবন পালনকেই রাজা রামমোহন রায় গুরুত্ব দিচ্ছেন। এই কোডটা, এই শাস্ত্রীয় যুক্তিটা কোথায় আছে? মনুস্মৃতিতে তিনি মনুস্মৃতি থেকে কোট করছেন। তার মানে সতীদাহ প্রথাকে তিনি ডিফেন্ড করছেন মনুস্মৃতি থেকে শাস্ত্রীয় যুক্তি হিসেবে। মানবিক যুক্তি হিসেবে তিনি কি দেখাচ্ছেন? মানবিক যুক্তি হিসেবে তিনি দেখাচ্ছেন যে সতীদাহ প্রথাটা শুধুমাত্র মানবিক দিক থেকেও যদি বিচার করা হয়, যে একটা নারীকে শুধুমাত্র সে তার স্বামী মারা গেছে তার জন্য তাকে জ্বলন্ত চিতাতে আমরা পুড়িয়ে মেরে ফেলছি, যদি মানবিক দিক থেকেও ভাবা হয় যে সেই মহিলাটার আমি ভাই বা আমি বাবা বা আমি মা বা আমি দাদা বা আমি আত্মীয় স্বজন, তাহলে আমাদের কি মনের মধ্যে কষ্ট হচ্ছে না? শুধুমাত্র ঈশ্বর প্রাপ্তি বা স্বর্গপ্রাপ্তির লোভে আমরা একটা মহিলাকে ডাইরেক্ট চিতার মধ্যে ফেলে দিচ্ছি এবং সেখানে আগুনে পুড়িয়ে দিচ্ছি। সতীদাহ প্রথার রূপ সম্পর্কে আমি বলছি বিভিন্ন রকম ভাবে। মানবিক দিক থেকে তিনি যুক্তি দিয়েছিলেন। সংবাদ মাধ্যমে প্রচার, তিনি বিভিন্ন পত্রিকাতে, বিশেষ করে সংবাদ কৌমুদীতে, বাংলা পত্রিকাতে তিনি নিয়মিত জনমত গঠন করেছিলেন এবং সতীদাহ প্রথার বিরুদ্ধে লিখেছিলেন যে সতীদাহ প্রথা কি রকম ভাবে বাংলার সমাজ ব্যবস্থাকে, বাংলার নারীদেরকে কিভাবে কুসংস্কারের মুখে ঠেলে ফেলে দিচ্ছে সেই কথাটা বলেছিলেন। বিলুপ্তি কিভাবে হলো, রেগুলেশন আইন কিভাবে তৈরি হলো? 17 নম্বর রেগুলেশন আইন 1829 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিং 4 ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে রেগুলেশন 17 নম্বর রেগুলেশনে বলছেন যে বাংলা প্রেসিডেন্সিতে তিনি 1829 খ্রিস্টাব্দে যে সতীদাহ প্রথাকে বিলুপ্ত করা হয়েছিল সেটা শুধুমাত্র বাংলা প্রেসিডেন্সিতে ছিল, গোটা ভারতবর্ষে ছিল না। বাংলা প্রেসিডেন্সিতে সতীদাহ আইনত বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। এখানে বলা হয়েছে the practice of sati is hereby declared illegal and punishable by the criminal courts। মানে যদি কেউ সতীদাহ করা হয় সেটাকে অ্যাজ এ ক্রিমিনাল কোর্টস মানে আইনত অপরাধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছিল এবং সেটাকে ডাইরেক্ট ইল্লিগ্যাল বলা হয়েছিল এবং পানিশেবল বলেছিল, শাস্তিযোগ্য অপরাধ। যদি কেউ সতীদাহ করার চেষ্টা করে তাকে শাস্তি দেওয়া হবে এরকম ঘোষণা করা হয়েছিল। আধুনিক ঐতিহাসিকরা ব্যাখ্যা কি করছেন? আধুনিক ঐতিহাসিকদের মধ্যে দুজন ঐতিহাসিক, নারীবাদী ঐতিহাসিক, নারী আন্দোলনের ইতিহাস নিয়ে তারা বিভিন্ন ভাবে খুব সুন্দর গবেষণা করেছেন। এক নম্বরের নাম হলো লতামণি আর একজনের নাম ছিল আনন্দ ইয়ং। লতামণি তার গ্রন্থে লিখছেন যে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ সতীদাহ নিষিদ্ধ করেছিল শুধুমাত্র নারীর কল্যাণের জন্য নয়, বরঞ্চ ঔপনিবেশিক শাসনের বৈধতা প্রমাণের জন্য। ব্রিটিশ শাসন, যদি আমি ভাবি যে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতীয় নারীদের, বিশেষ করে বাংলা প্রেসিডেন্সির নারীদের আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, স্বামী জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, তার জন্য সিম্প্যাথি গেইন করেছিলেন এবং সেই সিম্প্যাথির দৌলতে তিনি আইন করে 17 নম্বর রেগুলেশন আইন করে তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এটা কিন্তু নয়। লতামণির বক্তব্য অনুসারে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বৈধতা প্রমাণ করার জন্য তিনি এই আইন করেছিলেন। আনন্দ ইয়াং কি বলছেন? তিনি হুস সাথী গ্রন্থে লিখছেন, এটা একটা আর্টিকেল জার্নাল অফ ওমেন্স হিস্ট্রিতে 1989 খ্রিস্টাব্দে এটা পাবলিশ হয়েছিল, প্রবন্ধ ছিল এটা একটা। এখানে তিনি লিখছেন যে এই যে প্রথা মূলত উচ্চ বর্ণের মধ্যে সীমিত ছিল, বাংলায় মূলত ব্রাহ্মণদের মধ্যে সীমিত ছিল এবং এটি সম্পত্তির উত্তরাধিকার নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করা হতো। যদি কোনো মানে সতীদাহ প্রথা যুক্ত ছিল কার সাথে? সতীদাহ প্রথা যুক্ত ছিল বহু বিবাহর সাথে। আমরা বহু বিবাহ সম্পর্কে একটা আলাদা ভিডিও করব, তখন আমরা দেখবো যে এক একটা পুরুষ, সেই কৌলীন প্রথাতে আমরা ব্যাখ্যা করেছিলাম যে এক একটা কুলীন ব্রাহ্মণ কতগুলো মানুষকে বা কতগুলো মহিলাকে বিয়ে করছে, 200, 300, 400 জনকেও একজন কুলীন ব্রাহ্মণ বিয়ে করছে, সে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিয়ে করে যাচ্ছে সেই ছোট অবস্থা থেকে। তো এই বহু বিবাহ, তার ফলে সেই জমিদারের যে সম্পত্তি, সেই সম্পত্তি তো ভাগ বাটোয়ারা হবে, সেই সম্পত্তির ভাগ যাতে কমে যায়, নারীকে যাতে সেই উত্তরাধিকারের উত্তরাধিকার হিসেবে তার সম্পত্তি যাতে না দিতে হয়, তার জন্য নারীকে সতী করে দাও। কেন? যুক্তি দেওয়া হোক এই জন্য যে তুমি যদি সতী হয়ে যাও তাহলে তুমি ডাইরেক্ট
স্বর্গে সিঁড়ি পেয়ে যাবে, তুমি তো মানে সতী হচ্ছ আর তুমি স্বর্গে যেতে শুরু করে দিয়েছো, এরকম একটা যুক্তি। তার মানে মানুষের মনকে ম্যানিপুলেট করা হতো না। কিসের জন্য? সম্পত্তির উত্তরাধিকার নিয়ন্ত্রণের জন্য। এটা বলছেন কে? আনন্দ ওয়াং বলছেন। তার আর্টিকেলের নাম কি? হুসাতি, 1989 সালে এটা পাবলিশ হয়েছিল। পরবর্তীকালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হলো 1987 সালের রূপ কানোয়ারের ঘটনা। রূপ কানোয়ারের ঘটনা কম বেশি আমরা সকলে জানি। তিনি রাজস্থানের দেওয়ারা গ্রামে 18 বছরের একজন মহিলা ছিলেন রূপ কানোয়ার। সেই রূপ কানোয়ারের মৃত্যু নতুন করে একটা জাতীয়, এই সতীদাহ প্রথাকে একটা জাতীয় বিতর্ক হিসাবে উস্কে দিয়েছিল। বিষয়টা কি ছিল? এই ঘটনার পর এই রূপ কানোয়ারকে সতী করা হয়েছিল। এটা ছিল ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের লাস্ট সতী এখনো অবধি। কোন বছর? 1987 সালে। 1987 সালে। এই আর্টিকেলটা কবে হয়েছে? 1989 সালে, 2 বছর পর। এই রূপ কানোয়ারের, 18 বছরের রূপ কানোয়ারের যখন মৃত্যু হলো, সতী করা হলো তাকে, তখন ভারত সরকার একটা নতুন আইন পাস করেছিল। তার নাম ছিল কমিশন অফ সতী প্রিভেনশন অ্যাক্ট 1987, যা সতীদাহ সহ মহিমান্বিতকরণেরকেও শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছিল। তার মানে যে সতীদাহকে একটা ধর্মের মানে ধর্মের দিক থেকে ব্যাখ্যা করে, যে সতীদাহকে, যে সতী হলেই সে স্বর্গের সিঁড়ি পেয়ে যাবে, ডাইরেক্ট স্বর্গে চলে যাবে, শুধু সে যাবে না, তার আত্মীয় স্বজন, তার পিতামাতা, তার ভাই বোনও স্বর্গে চলে যাবে, এই ধারণা 1800 থেকে 1900 খ্রিস্টাব্দের, মানে 19 শতকের মধ্যে বাংলার মানে সমাজ ব্যবস্থাতে, বাংলার হিন্দু সমাজ ব্যবস্থার মধ্যে প্রচলিত ছিল। সেই ধারণাকে আন্দোলন, রাজা রামমোহন রায়ের প্রথম বড় আন্দোলনের পর 1987 সাল পর্যন্ত সেই ধারণাটাকে আমাদের ভারতীয় সরকার, মানে ভারত সরকার, ভারতীয় সমাজ ব্যবস্থাতে এই ধারণা করা হচ্ছে যে শুধুমাত্র সতীদাহই আইনত অপরাধ নয়। যদি সতীদাহের ফলে, যদি এই সতীদাহটাকে মহিমান্বিত করা হয়, যে তুমি স্বর্গে চলে যাবে সতীদাহ হলে, বা তোমার আত্মীয় স্বর্গে চলে যাবে, এটাকে গৌরবের সূচনা হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলেও তার আইনত অপরাধ এবং তাকে শাস্তিযোগ্য হিসাবে ঘোষণা করা হবে। তার মানে এটাকে মহিমান্বিত করা থেকেও এটাকে ব্যান করা হলো। কোন আইনের মাধ্যমে? কমিশন অফ সতী প্রভিনশন অ্যাক্ট 1987 সালে। এটা কোন ঘটনার ফলে হয়েছিল? রূপ কানোয়ারের সতী হওয়ার ফলে। তিনি 18 বছরের ছিলেন, রাজস্থানের দেওরালা গ্রামের তিনি বসবাস করতেন। তাহলে আমরা যদি সতীদাহের কালানুক্রমিক ভাবে এটাকে ব্যাখ্যা করি, তাহলে প্রথম উল্লেখ আমরা কিভাবে পেলাম? খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 1000 বিসিতে ঋগ্বেদে প্রথমের উল্লেখ পাই। কত নম্বর মন্ডলে? 10 নম্বর মন্ডলের 18 নম্বর সূক্তে। পরবর্তীকালে এর প্রথম প্রত্নতাত্ত্বিক প্রমাণ পেয়েছিলাম 510 সালে এরান শিলালিপিতে, এরান মধ্যপ্রদেশের একটা শিলালিপিতে। এখানে একজন বিধবার স্বেচ্ছায় সতী হওয়ার প্রথম পাথরের প্রমাণ। গুপ্ত রাজবংশের শেষ দিকে ক্ষত্রিয় বর্ণে এটি সম্মানজনক হিসেবে দেখানো হতো। তাহলে আমরা পরে বলছিলাম যে ব্রাহ্মণদের মধ্যেই শুধুমাত্র ছিল না, এটা ক্ষত্রিয়দের মধ্যেও ছিল। তুলনামূলক সতী হওয়াটা শূদ্রদের মধ্যে অনেক কম ছিল, তুলনামূলক অনেক কম ছিল। পরবর্তীকালে 1030 খ্রিস্টাব্দ নাগাদ আলবেরনের কিতাবুল হিন্দ বা তহকিকি হিন্দের উল্লেখ আছে। 1882 সালে আকবরের নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন। আর 1675 সালে ফ্রান্সিস বার্নিয়ার লাহোরে সতীদাহকের প্রত্যক্ষ প্রমাণ করলেন। মূলত সম্পত্তির উত্তরাধিকার নিয়ন্ত্রণ করার জন্য ব্রাহ্মণদের ভূমিকার তিনি কঠোরভাবে সমালোচনা করেছিলেন। তার মানে ব্রাহ্মণরা নারীদেরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার জন্য নারীদেরকে তার স্বামীর চিতার আগুনে জ্যান্তভাবে পুড়িয়ে মারতো। বার্নিয়ার বক্তব্য অনুসারে সেটাই বোঝা যাচ্ছে। 1815 থেকে 28 অনুসারে যে ব্রিটিশ সেন্সাস রেকর্ড হয়েছিল বাংলা প্রেসিডেন্সিতে, সেখানে দেখা যাচ্ছে যে 13 বছরে মোট 8134টি ঘটনা ঘটেছিল, এবং গুরুত্বপূর্ণ হলো সেটা কলকাতা এবং কলকাতার 30 মাইলের মধ্যে এই ঘটনাটার হার ছিল সবচেয়ে বেশি। যা ঔপনিবেশিক আমলে, আমরা জানি যে এই সময়ে কলকাতা একটা রাজধানী ছিল ব্রিটিশ সাম্রাজ্যের। তাহলে যদি 13 বছরের মধ্যে এত জনকে, 8134 জনকে সতী করা হয়েছিল 13 বছরের মধ্যে, তাহলে আর সেটা বেশিরভাগটা হয়েছিল শহর কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, তাহলে সেটা তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। যে ইস্যুর ফলে 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের লড়াই এবং 1829 সালের 4 ডিসেম্বর রেগুলেশন 17 নম্বর রেগুলেশনে আনুষ্ঠানিকভাবে এর বিলুপ্তি, শুধুমাত্র বিলুপ্তি নয়, এটাকে ইলিগাল অ্যান্ড পানিশেবল বাই দ্য ক্রিমিনাল কোর্টস
হিসাবে এবং অ্যাজ এ ক্যাপেবল হোমিসাইড বলে ঘোষণা করা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ ঘটনা। এটা এই যে লর্ড বেন্টিং এর স্বাক্ষরিত যে আইন ছিল, সেই আইনের মূল ভাষা যেটা ছিল, দ্য প্র্যাকটিস অফ সতী ইজ হেয়ার বাই ডিক্লেয়ার্ড ইলিগাল অ্যান্ড পানিশেবল বাই দ্য ক্রিমিনাল কোর্টস অ্যাজ এ কাপেবল হোমিসাইড। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো লেখা হয়েছে, এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও 1830 সালে পরের বছরেই বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে হিন্দু রক্ষণশীল হিন্দুরা যারা সতীদাহকে মহিমান্বিত করত, সতীদাহর সমর্থক ছিলেন, তারা প্রিভি কাউন্সিলে একটা আপিল করেছিলেন, যদিও 2 বছর পর সেই আপিলকে খারিজ করা হয়েছিল। তার মানে যদি কোনো একটা আইনে কোনো একটা প্রথাকে ডিক্লেয়ার করা হচ্ছে ইলিগাল বলে, পানিশেবল বলে, ক্রিমিনাল কোজ এট এ কাপেবল হোমিসাইড বলা হচ্ছে, তারপরও যারা এর সমর্থক ছিলেন রক্ষণশীল হিন্দুরা, সেই সময়ের ক্ষত্রিয়রা এবং ব্রাহ্মণরা মূলত বোম্বে এবং মাদ্রাজে পরের বছরই একটা প্রিভি কাউন্সিলে আপিল করছেন, যদিও 2 বছর পর সেই আপিলকে খারিজ করে দেওয়া হচ্ছে। 1987 সালে রূপকানোয়ারের এবং আধুনিক যে আইন ছিল কমিশন অফ সতী প্রভিনশন অ্যাক্ট 1987-তে, যা সতীদাহকে শুধু নিষিদ্ধই করা হয়নি, এটা কি মহিমান্বিতকরণকেও এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখন বোঝা গেল যে ফাইনালি যে ধারণা বা যে সংস্কার আমাদের বাংলা তথা ভারতবর্ষের সমাজ ব্যবস্থাতে একদম আঁকড়ে ধরেছিল, সেটা শুরু হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর থেকে 1000 বছরের শুরু থেকে প্রায় যীশু খ্রিস্টের জন্মের 1987 বছর পর্যন্ত এই সময়কালের মধ্যে যেই সতীদাহ প্রথার অবস্থান ছিল, আর এই অবস্থানটা সব থেকে বিতর্কিত ভাবে ঘোষণা হয়েছিল 19 সেঞ্চুরিতে। আর এর প্রধান যিনি প্রবক্তা ছিলেন, আমরা শুরুতেই যার নাম করলাম, যে সতীদাহ প্রথা সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমেই যার নাম মাথাতে আসে, তিনি ছিলেন রাজা রামমোহন রায়, আমাদের আধুনিক ভারতের জনক এবং আধুনিক ভারতের অগ্রদূত। অনেক অনেক ধন্যবাদ।